নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। আজকে আমি তারাপদ রায়ের দুটো ছোট হাসির গল্প পাঠ করে শোনাব। একটির নাম অবিশ্বাস্য, অপরটির নাম কাকের মাংস। শুরু করছি আজকের গল্প পাঠ, অবিশ্বাস্য। প্রথম যে গল্পটি পাঠ করব সেটা অবশ্য অবিশ্বাস্য নয়, হলেও হতে পারে এই জাতীয় গল্প। এক দম্পতি এক রম্য শহরে বেড়াতে গিয়েছেন। তখন পুজোর ছুটি চলছে। সেই শহরে চলছে রমরমা টুরিস্ট সিজন। শহরের সমস্ত হোটেল, গেস্ট হাউস, বোর্ডিং ইত্যাদি কানায় কানায় ভরে গেছে। সেই দম্পতি এ দরজায় ও দরজায় অনেক ঘুরেও একটি ঘরও জোগাড় করতে পারেননি। অবশেষে শহরের শেষ প্রান্তে রেল লাইনের ধারে এক পুরনো নড়বড়ে কাঠের বাড়ির দোতলার এক হোটেলে একটি ঘর পেলেন। তখন সন্ধ্যা হয়ে এসেছে। স্ত্রীকে হোটেলের ঘরে রেখে ভদ্রলোক দু একটা টুকিটাকি দরকারি জিনিস কিনতে বেরিয়েছেন। একে ভ্রমণের পরিশ্রম, তার উপরে ঘর খোঁজার ঝামেলা। স্ত্রী বেচারা স্বামী বেরিয়ে যেতেই বিছানায় গা এলিয়ে দিলেন। সারাদিনের ক্লান্তিতে তার চোখে তন্দ্রা নেমে এলো। মহিলা প্রায় ঘুমিয়ে পড়েছেন। এমন সময়ে ঘরের পাশের রেল লাইন দিয়ে একটা অতি দ্রুতগামী ট্রেন বেরিয়ে গেল। ট্রেনের ঝাঁকুনিতে কাঠের নড়বড়ে বাড়িটা ভয়াবহভাবে কেঁপে উঠল এবং মহিলা হঠাৎ ছিটকে খাটের উপর থেকে মেঝেতে পড়ে গেলেন। মহিলা কোনো রকমে সামলে উঠে আবার বিছানায়। শুতে না শুতেই আবার ট্রেন, আবার ঝাঁকুনি, আবার খাট থেকে মেঝেতে পতন হলো সেই মহিলার। একরকম নাজেহাল হয়ে মহিলা অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লেন। ছুটে গেলেন কাঠের সিঁড়ির নিচে হোটেলের ম্যানেজারের ঘরে। গিয়ে চেঁচিয়ে বললেন, এটা কিরকম হোটেল আপনার? হ্যাঁ, এটা কি ঘর দিয়েছেন বলুন দেখি। লাইন দিয়ে ট্রেন গেলে বিছানা থেকে ছিটকে মেঝেতে পড়তে হয়। ম্যানেজার স্বভাবতই প্রবল আপত্তি জানালেন। বললেন, হোটেল আমার তেমন ভালো নয় সেটা স্বীকার করছি। ঘরটাও রেল লাইনের ধারে, কিন্তু ও ঘরে তো আগেও লোক থেকেছে, হামেশাই থেকেছে। কেউ কখনো অভিযোগ করেনি যে ট্রেন গেলে খাট থেকে ছিটকে পড়ে যায় সে। এ কথায় মহিলা আরো উত্তেজিত হয়ে গেলেন। বললেন, তবে আমি কি মিথ্যে কথা বলছি? আপনার এত বড় সাহস! আপনি আসুন দেখি আমার সঙ্গে, এক্ষুনি আসুন। ম্যানেজার সাহেবের হাত ধরিয়ে হিড়হিড় করে টানতে টানতে মহিলা তাঁর ঘরে নিয়ে গেলেন। তারপর জানালা দিয়ে দূরে তাকিয়ে বললেন, ওই তো স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, সিগন্যালও ডাউন দিয়েছে, ট্রেনটা এক্ষুনি এখান দিয়ে যাবে। আপনি বিছানায় শুয়ে পড়ুন দেখি, দেখি ছিটকে পড়েন কি পড়েন না। ম্যানেজার সাহেব কোনো প্রতিবাদ করার সুযোগ পেলেন না। কি বা বলবেন আর কি আর করবেন? তিনি খাটের ওপরে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। এক মুখ্য মুহূর্তে কেনাকাটা সেরে স্বামী হোটেলের ঘরে ফিরলেন। ঘরের মধ্যে ঢুকে ভদ্রলোক স্তম্ভিত। তার বিছানায় হোটেলের ম্যানেজার শুয়ে রয়েছেন। ম্যানেজার সাহেবও ঘটনা পরম্পরায় রীতিমতো হতভম্ব হয়ে গেছেন। স্বামী চিৎকার করে ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে কি আমার বিছানায়? আপনি কেন শুয়ে আছেন? ম্যানেজার সাহেব ঢোক গিলে আমতা আমতা করে বললেন, আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কেউই করবে না, তবু সত্যি কথাটা হলো
আমি একটা রেলগাড়ির জন্য অপেক্ষা করছি। ম্যানেজার সাহেবের ভাগ্যটা ভালো, রক্ষা পেয়ে গেলেন। কারণ সেই মুহূর্তেই স্টেশনের ট্রেনটা ভীম বিক্রমে পাশের লাইন দিয়ে ছুটে গেল এবং ম্যানেজার সাহেব প্রাণপণ চেষ্টা করেও বিছানা ধরে থাকতে পারলেন না। মেঝেই ছিটকে পড়ে গেলেন এবং গায়ে ধুলো ঝাড়তে ঝাড়তে বেরিয়ে গেলেন। বিছানা সংক্রান্ত অন্য একটি অবিশ্বাস্য গল্প আছে। সেটি একটি বহুতল ফ্ল্যাট বাড়িতে ঘটেছিল। বহুতল বাড়িগুলিতে বিভিন্ন তলায় বিভিন্ন ফ্ল্যাট, সবই একই রকম দেখতে। ছতলার দক্ষিণের ফ্ল্যাটের সঙ্গে পাঁচতলার কিংবা সাততলার দক্ষিণের ফ্ল্যাটের পার্থক্য খুবই সামান্য। সুতরাং ভুল হতেই পারে। এইরকম একটি নতুন ফ্ল্যাট বাড়িতে সদ্য উঠে এসেছেন বিভিন্ন পরিবার। তখনও যার যার নিজের মনে নিজের আবাস সুনিশ্চিত হয়নি। এইরকম সময় এক ভদ্রলোক বাড়ি ফিরে নিজের ফ্ল্যাটের খোলা দরজা দিয়ে ঢুকে সহসা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি যা দেখলেন তা দেখে তার মুখ থেকে নিজের কথাগুলি বেরিয়ে এলো। এ কি মলিনা, এ ভদ্রলোক কেন? ইনি আমার বিছানায় শুয়ে কেন? সর্বনাশ! ছি 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 ছি! ভদ্রলোকের অতর্কিত প্রবেশ এবং এই রকম কথা শুনে শয্যাস্থিত শায়িত দম্পতি চমকে উঠে বসেছেন এবং ততক্ষণে ভদ্রলোকও নিজের ভুল ধরতে পেরেছেন। তাড়াতাড়ি, সরি, ভেরি সরি, এটা সাততলা নয়, ভেরি সরি, রং ফ্লোর, এই বলে বিস্মিত দম্পতিকে ছয়তলার ফ্ল্যাটে ফেলে রেখে সামনের সিঁড়ি দিয়ে দৌড়ে সাততলায় উঠে গেলেন নিজের বাসায় ভদ্রলোক। এইরকমই অবিশ্বাস্য নামক নিবন্ধে পাগলকে বাদ দিয়ে গল্প বলাটা উচিত হবে না। এক খ্যাতনামা উন্মাদকে দেখেছিলাম খুব মনোযোগ দিয়ে চিঠি লিখছেন। অনেক ভেবে চিনতে একটা বেশ লম্বা চড়া চিঠি। পিছন থেকে উঁকি দিয়ে দেখতে চেষ্টা করলাম চিঠিটা কার উদ্দেশ্যে লেখা হচ্ছে, কিন্তু দেখলাম সবিনয় নিবেদন বলে সম্বোধন করা হয়েছে। ধরা গেল না ঠিক কাকে চিঠি লিখছেন এই উন্মাদ মহোদয়। আমি উকিঝুঁকি দেওয়ায় তিনি বেশ বিরক্ত হয়ে আমার দিকে চিঠি লেখা থামিয়ে তাকিয়ে রইলেন। একটু অস্বস্তি হলো। নরম করে জিজ্ঞাসা করলাম, চিঠি লিখছেন বুঝি? উন্মাদ গম্ভীর কণ্ঠে বললেন, হ্যাঁ। একটু একটু সাহসী হয়ে এবার জিজ্ঞাসা করলাম, কাকে লিখছেন চিঠিটা? উন্মাদ বললেন, আর কাকে চিঠি লিখব আমি? আর লেখার আছেই বা কে? নিজেকেই লিখছি, নিজের কাছেই চিঠি দিচ্ছি। এমন দার্শনিক সুলভ কথা শুনে বাধ্য হয়েই প্রশ্ন করলাম, কি লিখলেন চিঠিতে? এবার অমায়িক হাসি হাসলেন উন্মাদ। বললেন, বাহ, তা কি করে বলবো? আগে চিঠিটা শেষ করা হোক, তারপর খামে ভরে পোস্ট করি। তারপরে ডাকে আমার কাছে আসুক, তখন খুলে পড়ে দেখিয়ে জানতে পারবো কি লিখেছি, তাই না? নমস্কার। গল্পটা কেমন শুনলেন? এবারে দ্বিতীয় গল্পটি পাঠ করছি। দ্বিতীয় গল্পটির নাম কাকের মাংস। নগর বিস্তৃত এক মদ্যপের কথা অনেকেই জানেন। তিনি প্রতি সন্ধ্যায় গেলাসে একটু একটু করে পানীয় ঢালতেন আর অল্প পরেই কাঁদতে শুরু করতেন। আমার যে কি হলো, আমার যে কি হয়েছে, যত খাই তবু আমার কিছুতেই নেশা হয় না। অল্প খাওয়ার পরেই তার এই দুঃখ শুরু হতো এবং তারপরে ক্রমশ খেয়ে যেতেন, ফলত নেশা বেড়েই যেত। আর নেশা হয় না, নেশা হয় না বলে বিলাপেরও আর শেষ হতো না। যখনই নটবর হালদারের কথা মনে পড়ে আমার, সঙ্গে সঙ্গে ওপরের কাহিনীটিও মনে পড়ে যায়।
নটবর হালদার পাগল হতে চেয়েছিলেন। তাকে কে যেন বলেছিল কাকের মাংস খেলে মানুষ পাগল হয়ে যায়। বহু কষ্টে তিনি একটি কাক সংগ্রহ করেছিলেন। তারপর যথারীতি সেটাকে কেটে মাংস রান্না করে খেয়েছিলেন। খেতে কেমন লেগেছিল ভগবানই জানেন। কিন্তু তারপর থেকে দৈনিক তিনি যেভাবেই হোক একটা কাক ধরে এনে তার মাংস খেতেন। আর কেবলই আক্ষেপ করতেন, কি করে যে পাগল হব। আচ্ছা বলুন দেখি, কি করে পাগল হব? কাকের মাংস খেলে নাকি পাগল হয়? কত যে কাকের মাংস খেলাম, ধরতে গেলে প্রতিদিনই একটা করে কাক রান্না করে খাচ্ছি, কিন্তু কিছুতেই তো কিছু হলো না আমার। নটবর বাবুর কিচ্ছু হলো না বটে, কিন্তু নটবর বাবুর পাড়ার লোকেরা পাগল হয়ে উঠলেন। জবাই করা কাকের পালক রাস্তায় ফেলে দিতেই জগৎ সংসারের যেখানে যত কাক ছিল, নটবর বাবুদের পাড়া মনোহর পুকুরে এসে চেঁচামেচি শুরু করে দিলে। আর সে কি চেঁচামেচি! হাজার হাজার কাকের চিৎকারে আর কান পাতা যায় না। ছাদে ছাদে কাক, প্রত্যেক জানালায় আলসেতে কাক, ল্যাম্পপোস্টে আষ্টে পৃষ্ঠে কাকেরা সব তারস্বরে চিৎকার করে চেঁচাচ্ছে। কাকের চিৎকার ছাড়া ঘন্টার পর ঘন্টা কিছু শোনাই যাচ্ছে না। আর যত কোলাহল বাড়ছে, দূর দূর থেকে আরো আরো কাক চেঁচাতে চেঁচাতে ছুটে আসছে। দিনের পর দিন এইরকম চলল। পাড়ার লোকে অস্থির হয়ে গেছে। শুধু নটবর বাবুরই কোনো ভ্রুক্ষেপ নেই। বহু লোক পাড়া ছেড়ে চলে গেল, অবশ্য যারা ভাড়া থাকতো। পাড়ার মধ্যে দুটো স্কুল ছিল, তাও বন্ধ হয়ে গেল। মনোহর পুকুরের বাড়ি ভাড়া দিনকে দিন কমতেই লাগলো। 2 কামরার ফ্ল্যাট 15 টাকার মাসিক এসে দাঁড়ালো। পাড়ার দু একজন প্রভাবশালী লোক ওপর মহলে নালিশ জানালো, কিন্তু তারা কেউই কিছু করতে আর সক্ষম হলেন না। কোথাও এমন কোনো আইন নেই যার বলে কাকের মাংস খাওয়া বা রাস্তায় কাকের পালক ফেলা বেঁধে দেওয়া যেতে পারে। একজন পরামর্শ দিলেন, পশু ক্লেশ নিবারণী সমিতির কাছে যান। কিন্তু পশু ক্লেশ নিবারণী সমিতি কি করবে? তারা একটা চিঠি দিলেন নটবর বাবুকে। কাকের মতন এমন নিরীহ পাখিকে, অন্তত আপনার মতো সদাশয় ব্যক্তির পক্ষে এটা খুবই গৌরিত অপরাধ। নটবর বাবু পরদিনই জবাব দিলেন, আমি মোটেই সদাশয় নই। আমাকে ঘাটবেন না মহাশয়রা। আমি পাগল হতে চাই, তাই কাকের মাংস খাই। আর কাক মোটেই নিরীহ পাখি নয়, তাহলে তাদের অত্যাচারে আমাদের পাড়ার লোকেরা বাড়ি ছেড়ে চলে যেত না। তাছাড়া বহুদিন ধরে মানুষ হাঁস মুরগি এসব কেটে খাচ্ছে। আগে সেটার প্রতিরোধ করুন, তারপর আমাকে বলবেন। বলা বাহুল্য, এরপর পশু ক্লেশ নিবারণী সমিতি আর একটুও এগোয়নি। তবে পাড়ার লোকেদের পীড়াপিড়িতে থানা থেকে একদিন লোক এসেছিল। ঠিক একদিন নয়, 2 দিন এসেছিল। একদিন দিনের বেলায়, কিন্তু সেদিন কাকের ভিড় ঠেলে হরকিষণ জমাদার আর তার সঙ্গীরা মনোহরপুরে ঢুকতে না পেরে ফিরে যায়। পরের দিন সন্ধ্যাবেলায় এলো, কিন্তু পুলিশই বা কি করবে? তারা নটবর বাবুকে অনেক রকম ভয় দেখালো। তিনিও নাছোড়বান্দা, ভয় পাওয়ার লোক নন। আর পুলিশেরই বা কি ক্ষমতা আছে এ ব্যাপারে? কেউ আত্মহত্যা করার চেষ্টা করছে, তাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে, কিন্তু কেউ পাগল হওয়ার চেষ্টা করছে, তার জন্য ধরে নিয়ে যাওয়ার বিধান তো কোনো পুলিশের সংহিতায় লেখা নেই। নমস্কার। কেমন শুনলেন এই মজার দুটো গল্প? আমার চ্যানেলে নতুন শ্রোতাবন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।